পুরুষটি কখনো কখনো নিছক হাস্যরস মেশানো কিছু কথা বলে, আর তাতেই নারীর মুখে ফুটে মুক্তোর মতো হাসি। নিস্তব্ধ রাতের বুকে সেই হাসি ছিল এক অনাবিল সুর, যে সুর শুনে চাঁদও হয়তো মুগ্ধতার আবেশে ঢেকে দেয় তার লজ্জা। সময় ছিল এখানে থমকে গেছে, শুধু দুটি অস্তিত্ব ছড়িয়ে আছে একে অপরের উষ্ণতায়। হঠাৎ কথা বলার ফাঁকে পুরুষটি তার কোমল ওষ্ঠ নারীর ললাটে ছুঁয়ে দেয়। অপ্রস্তুত রমণী লজ্জায় চোখ নামিয়ে নেয়, কিন্তু বুকের গভীরে অনুভব করে এক স্নিগ্ধ প্রশান্তি, যেন শত রাত থেকে অপেক্ষার পর আজ স্বপ্ন সত্যি হয়েছে। এই ক্ষুদ্র স্পর্শের জন্য, এই গভীর মুহূর্তের জন্য গত রাত যে তারা অপেক্ষায় কাটিয়েছে, তার হিসেব শুধু তাদের দুজনেরই জানা। চাঁদের আলোয় আবছা হয়ে থাকা বারান্দায় সেই কোণে ভালোবাসার যেন নতুন করে ধরা দিয়েছে। হয়তো ভালো থাকতে এর চেয়ে বেশি কিছু প্রয়োজন ছিল না। রাত তার শেষ প্রহরের দিকে এগোচ্ছে, অথচ তাদের আলাপের সুরে এখনো ক্লান্তি আসেনি। চারপাশে নিস্তব্ধ, শুধু দুজনের মানুষের উপস্থিতি যেন বারান্দার বাতাসকেও মোহনীয় সুর এনে দিয়েছে। চাঁদের আলো পড়ছে রমণীর ঘন কেশের উপর, ছড়িয়ে দিচ্ছে এক স্বর্গীয় আভা। পুরুষটি খানিকক্ষণ অপলক দৃষ্টিতে চেয়ে থাকে তার রমণীর মুখে, অবাক বিস্ময়ে ভালোবাসার এক অতুল অনুভূতিতে। তারপর গভীর মোলায়েম কণ্ঠে বলে ওঠে, তাহলে কি আজ নিদ্রাহীন রাতের আকাশকে আপন করে নিতে চান জনাবা? নয়ন যুগলে কি একটিবারের জন্যেও ক্লান্তির ছোঁয়া আনেনি? নাকি তারাও আমার মতোই আজ জেগে থাকতে চাই শুধু আপনাকে দেখার জন্য? পুরুষটির কণ্ঠে যেন অলিখিত আহ্বান, এক মৃদু দুষ্টুমি, অথচ স্পর্শযোগ্য স্নেহ। রমণী কিছুক্ষণ নীরব রয়, তার চোখের কোণে এক অদ্ভুত দীপ্তি, যেন রাতের সমস্ত সৌন্দর্য সেই নয়নযুগলে এসে জমেছে। তারপর ঠোঁটের কোণে হালকা হাসি এনে চাঁদের দিকে চেয়ে মৃদু স্বরে বলে, নিদ্রা তো এসেছিল, কিন্তু আপনি যখন আপনার কথা জাদুতে আমায় আচ্ছন্ন করে রাখলেন, তখন সে একে একে দরজায় কড়া নাড়ে, অপেক্ষা করে, তারপর অভিমানে ফিরে যায়। এখন বলুন, তাকে ফিরিয়ে আনার সাধ্য কি আপনার আছে? তার কণ্ঠ অভিমানের মেঘলা ছায়া, অথচ চোখের গহীনে যেন এক অন্যরকম উজ্জ্বলতা। সে জানে এই রাতের আলো, এই নীরবতার ভাষা, এই অন্তহীন কথোপকথন, সবকিছুর মাঝেই রয়েছে এক গভীর মায়া, যা সে কখনোই ভাঙতে চাইবে না। পুরুষটি টের পেয়েছে তার রমণী এসে তাকে উৎপীড়ন করতে চাইছে, তার আভাস। সে নিশ্চুপ, অথচ চোখের কোণে হেরে যাওয়া প্রমাণস্বরূপ ক্ষীণ হাসি ফুটিয়ে সে উচ্চপীড়ন মাথা মাথা পেতে নেয়, আরো গভীরভাবে নিজের সাথে জড়িয়ে নেয় রমণীটিকে, যেন নিজের অস্তিত্বের মাঝে মিশিয়ে নেওয়া এক এক ক্ষুদ্র প্রয়াস। হুট করে কংক্রিটের শক্ত মেঝেতে নারী অবয়বটিকে নিচের বুকের উপর নিয়ে শুয়ে পড়ে পুরুষটি। ঠান্ডা মেঝেতে অল্প বিস্তর শীতলতা তার কায়া ছুঁয়ে দিলেও সে সেদিকে বেশি একটা নজর দেয় না। কিন্তু পুরুষটির এখন পাগলামিতে নারীটি হক চকিয়ে যায়, মৃদুস্বরে আর্তনাদ করে বলে ওঠে, এ কি করছেন? উঠুন মেঝে থেকে। মেঝে যথেষ্ট ঠান্ডা, আপনার সর্দি হয়ে যাবে। পুরুষটি তার ব্যক্তিগত নারীর মাথাটা এক হাত দিয়ে নিচের বক্ষপিঞ্জরে চেপে ধরে বলে, আপনি আছেন কি করতে? আপনার উষ্ণতায় আমায় পুনরায় সুস্থ করে তুলবেন। এখন চুপটি করে এই ভালোবাসাময় স্নিগ্ধ পরিবেশটাকে উপভোগ করুন। রাত বাড়ার সাথে সাথে পরিবেশ আরো শীতল হতে থাকে। ফেব্রুয়ারির মাঝামাঝি সময় হলেও শীত এখনো কিছুটা রয়ে গেছে পরিবেশে। ভোরের দিকে পাতলা কাঁথা গায়ে না দিলেই নয়। যুবকটি নিচের উপর জড়িয়ে রাখা তার প্রিয় নারীর কাঁপুনি ভাবটা টের পায়। পরিবেশটা তার ভালো লাগলেও তার রমণীর চেয়ে বড্ড শীত কাতরে, সে সেটা ভালো করেই জানে। তাই সে সিদ্ধান্ত নেয় বেলকনি ছেড়ে রুমে চলে যাবে। যেই ভাবা সেই কাজ। প্রথমে শোয়া থেকে উঠে বসে, তারপর নারিকায়াটিকে নিচের কোলে তুলে নিয়ে রুমে এসে বেডে শুয়ে দেয়। তাকে শুয়ে দিয়ে আবার চলে যায় বেলকনির দিকে। বেলকনির দরজা লাগিয়ে ড্রিম লাইট চালিয়ে নারীটির বুকে মুখ গুজে শুয়ে পড়ে। তার কায়ায় নারীটিও পরম যত্নে আগলে নেয় প্রিয় পুরুষটিকে। চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু তখনই চোখের পাতায় ভেসে ওঠে আজ সন্ধ্যায় ঘটতে যাওয়া ভয়াবহ ঘটনা। সন্ধেবেলা
আবরার, রাশেদ আর হানিয়া রুমে প্রবেশ করে দেখে জাভিয়ান তার লাইসেন্স করা গানে বুলেট লোড করছে বলে ভুল হবে, করা শেষও। নিজেকে শুট করার প্রস্তুতি নিচ্ছে। জাভিয়ান গানের নলটা নিচের মাথার পাশে চেপে ধরেছে দেখে হানিয়া আতকে চিৎকার করে ডেকে ওঠে। জাভিয়ান! হানিয়া গলার স্বর শুনে জাভিয়ান পেছনে ঘুরে তাকায়। হানিয়াকে দেখে তার ঠোঁটে একটা বেদনা মিশ্রিত হাসি ফুটে ওঠে। অসহায় হয়ে বলে, তোমাকে মুক্তি দিচ্ছি হানিয়া, আজ থেকে তুমি এই জাভিয়ান তালুকদার থেকে মুক্ত। হানিয়া হতভম্ব হয়ে কথা বলতে ভুলে যায়। কি থেকে কি হয়ে যাচ্ছে আবরার জাভিয়ানকে বোঝানোর উদ্দেশ্যে আগ বাড়ালে জাভিয়ান বলে, আবরার ভাই সামনে এগোবেন না, আমি শ্যুট করে দিব নিজেকে। আবরার আতকে উঠে বলে, না না, এমনটা করো না, আমি আগাবো না। কিন্তু তুমি এটা কি করছো জাবিয়ান? পাগল হয়ে গেলে? নিজেকে মারতে চাইছো? নিজেকে মারতে চাইছি না তো, বরং আমার ভালোবাসার মানুষটিকে মুক্তি দিচ্ছি। আমি বেঁচে থাকলে সে কখনোই আমার থেকে মুক্ত হয়ে তার পছন্দের মানুষটির সাথে সুখে সংসার করতে পারবে না, তাই আমি এই কাজটা করছি। কথাগুলো বলতে বলতে জাভিয়ানের চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। হানিয়া হতভম্ব হয়ে বলে, আর আমার পছন্দের মানুষটিকে? সেটা তো তুমি জানো, কিন্তু সেই ভাগ্যবান যে আমি নই এই গ্যারান্টি দিয়ে বলছি। আপনার আপনার ঠিক কোন কারণে মনে হলো আমার পছন্দের মানুষ আছে? তখন আবরার ভাই তোমায় যখন প্রশ্ন করলো তোমার জীবনে নতুন কেউ এসেছে কিনা, তখন তুমি চুপ ছিলে। নীরবতা তো সম্মতির লক্ষণ। তোমার জীবনে যে নতুন কেউ এসেছে সেটা তোমার নীরবতাই বলে দিয়েছে। আমি বেঁচে থেকে তোমায় অন্যের সাথে সংসার করতে দেখতে পারবো না। এর চেয়ে ভালো আমার মরে যাওয়া। জাভিয়ান এমন কথা শুনে হানিয়ার মেজাজ খারাপ হয়ে যায়। সব সময় নীরবতা কি সম্মতির লক্ষণ? অনেক সময় লজ্জায় তো অনেক কিছু বলা যায় না। তখন তার বড় ভাই তাকে ভালোবাসার কথা জিজ্ঞাসা করায় সে একটু লজ্জা আর অস্বস্তিতে পড়ে গিয়ে নীরব ছিল। তার সে নীরবতাকে উল্টাপাল্টা ভেবে এত বড় কাণ্ড করতে যাচ্ছে একটি ছাগল লোক। হানিয়া নাক ঘুরিয়ে কর্কশ কণ্ঠে বলে, তোর মতো আমার নির্লজ্জ মনে করস? বড় ভাই জিজ্ঞেস করছে ভালোবাসি নাকি ঢ্যাং ঢ্যাং করে বলমু? হ, আমি আমার প্রিয়তম স্বামীকে ভালোবাসি। আরে আরেকজনের ভালোবাসি বলেই তো সত্যটা না জেনে তোর সুখের কথা চিন্তা করে তোর এত পাগলামি দেখেও আবার পালানোর কথা ভাবছিলাম। আসলে কি জানোস, তুই আমার ভালোবাসা ডিজার্ভই করস না। হুদাই তোরে এতদিন ভালোবাসলাম। যা, তুই মরে গিয়ে সোহা পেটনির সাথে বট গাছে বসে প্রেম কর। তুই শ্যুট করার পর আমি এই বাসা থেকে বের হয়ে রাস্তায় যাব। রাস্তায় যারে পামু তারই বিয়ে করবো এই রাতেই। কথাটা বলে হানিয়া হনহনিয়ে প্রথমে রুম থেকে বের হয়, তারপর বাসা থেকে। বের হওয়ার সময় দরজাটা ধাম করে লাগিয়ে নিচের রাগের বহিঃপ্রকাশ ঘটাতে ভুলে না। জাভিয়ান ব্যাকুল হয়ে যায় হানিয়ার কথা শুনে। তাহলে হানিয়া কি তাকে এখনো ভালোবাসে? এটাই কি বোঝালো? আপনার হতাশা মিশ্রিত শ্বাস ফেলে বলে, তোমার থেকে এমন কাজের আশা করিনি জাবিয়ান। বিজনেসের ক্ষেত্রে তুমি এক নাম্বার হলেও সংসার প্রেম ভালোবাসার ক্ষেত্রে এখনও বড্ড কাঁচা। একটা অভ্র ধারণা নিয়ে নিজেকে শেষ করতে চাইছিলে। হানিয়া যে তোমায় এখনও ভালোবাসে এটা তো কানার মা অন্ধও বলে দিতে পারবে ওর চোখ দেখে। আর তুমি কি না ওকে এত ভালোবেসেও বুঝতে পারলে না? ধরলাম ও কাউকে ভালোবাসে, সেটা আগে ওর মুখ থেকে শুনতে, তারপর না হয় কোনো স্টেপ নেওয়া যেত। কিন্তু সুইসাইড, এটা কোনো সমাধান না। তোমরা দুটো বড্ড পাগল আর অধৈর্য। একজন অধৈর্য হয়ে নিজের জীবনের 5টা বছর নষ্ট করলো, আর তুমি অধৈর্য হয়ে নিজের জীবনটাই কি না দিয়ে দিতে যাচ্ছিলে? তোমাদের বোঝানো আমার সাধ্যের বাইরে চলে গিয়েছে। চলো রাশেদ, দেখি গিয়ে ওই পাগল এই ভর সন্ধ্যায় আবার কই গেল। কথাটা বলে আবরার আর রাশেদ রুম থেকে বের হয়ে আসতে নেয়, তখনই জাভিয়ান হুড়মুড়িয়ে বলে, আমি যাচ্ছি ভাই, আমি ওকে নিয়ে আসছি। কথাটা বলে হাতের গান ফেলে দিয়ে দৌড়ে বের হয়ে আসে বাসা থেকে। অ্যাপার্টমেন্ট থেকে বের হয়ে ঘাড় ঘুরিয়ে ডানে পায়ে খুঁজতেই হানিয়ার দেখা পায় ডান পাশের গলির একদম শেষ মাথায়।
ফুটপাতের উঁচু জায়গাগুলোতে বসে আছে হাঁটুতে মাথা রেখে। জাভিয়ান দৌড়ে তার কাছে যায়। কাপা কাপা হাতে হানিয়ার মাথায় হাত রেখে ডেকে ওঠে। হানি। হানিয়া যেন রবি সিমের মতো জ্বলে ওঠে আপন শক্তিতে। নিচের মাথা থেকে জাভিয়ানের হাত ছটকা দিয়ে সরিয়ে দিয়ে বলে, এখানে কি মরতে না গিয়েছিলেন নাকি ভূত হয়ে এসেছেন? কিন্তু পা তো উল্টো দিকে না, তার মানে মানুষ জাভিয়ান হয়েই এসেছে। তা আমার কাছে কি? জাভিয়ান হানিয়ার সামনে হাঁটু গেড়ে বসে বলে, তোমার কাছেই তো আমার সব সব সুখ, হাসি, আনন্দ তোমার কাছে। ফাও প্যাচাল না পেরে সামনে থেকে যান। মাথা গরম আছে আমার। আপনাকে দেখে আরও গরম হচ্ছে। পরে মাথা ফাটিয়ে দিলে শায়লা তালুকদার তো এসে আমায় ধরবে। আমার চাকরি নিয়ে টানাটানি লেগে যাবে। যান সামনে থেকে। হানিয়ার আগে গজগজ করতে করতে কথাগুলো বলে। জাভিয়ানের হাসি পায় হানিয়ার রাগ দেখে। হানিয়া হাত দুটো নিচের হাতের মুঠোয় নিয়ে বলে, শাশুড়ির নাম ধরে ডাকতে হয় না হানি, ইটস ব্যাড ম্যানার্স। তোর শাশুড়ির গুষ্টি কিলাই পিরিতির আলাপ করতে আসছে। তোরে আমি কালই ডিভোর্স দিমু। তুই? হানিয়া হাসিয়ে কথাগুলো বলার মাঝেই জাভিয়ান তার দু গালে হাত রেখে তার ললাটে নিচের ওষ্ঠ ছুঁয়ে দেয়। কিসের রাগ কিসের অভিমান নিমিষে সব শান্ত হয়ে যায় হানিয়ার। জাভিয়ান স্থান কাল সব ভুলে কিছুক্ষণ হানিয়ার ললাটে নিচের ঠোঁট ছুঁয়ে রাখে। হানিয়া শান্ত হয়ে এসেছে দেখে জাভিয়ান ছট করে তাকে নিচের বুকে পুরে নেয়। শক্ত করে ছড়িয়ে ধরে হানিয়াকে নিচের সাথে। সেকেন্ড পেরিয়ে মিনিট হতে ফুপানোর আওয়াজ পায় জাভিয়ান। আরো শক্ত করে নিচের সাথে চেপে ধরে হানিয়াকে সে। হানিয়া দোনোমনো করতে করতে সেও একসময় ছড়িয়ে ধরে জাভিয়ানকে। হালকা শব্দ করে কান্না করতে থাকে সেই অবস্থাতেই। জাভিয়ানের পিঠে কিল থাপ্পড় দিতে দিতে বলে, এখন এসে জড়িয়ে ধরেছেন কেন? সোহা পেতনির সাথে প্রেম করার শখ মিটে গেছে? যান তার কাছেই যান। আমার কাছে কি অসভ্য বাজে পুরুষ? বাড়িধারার মতো আভিজাত্যপূর্ণ নিরিবিলি এলাকা হওয়ায় লোকলজ্জার তেমন ভয় নেই। মাঝে মধ্যে দু একটা গাড়ি শো শো করে চলে যাচ্ছে নিজেদের গন্তব্যে। এছাড়া জাভিয়ান এমনিতেও কোনো কালেই লোকলজ্জাকে তোয়াক্কা করেনি। সে বেশ আয়েশ করে ধুলোবালি মাখা রাস্তায় আসন পেতে বসার মতো বসে হানিয়াকে নিচের হাঁটুর উপর বসিয়ে জড়িয়ে ধরে চুপ করে শুনতে থাকে হানিয়ার সব অভিযোগ। সময় দেয় তাকে নিচের সব ক্ষোভ উগরে দেওয়ার। দূর থেকে তাদের দুজনকে আলিঙ্গনরত অবস্থায় দেখতে পায় আবরার আর রাশেদ। রাশেদ তাদের দিকে যাওয়ার জন্য পা বাড়ালে আবরার তাকে থামিয়ে দিয়ে বলে, এখন যেও না, ওদের ব্যাপার ওদের মিটিয়ে নিতে দাও। আজ না পারলে আর কোনো দিন কালেই পারবে না। চলো আমরা বাসায় চলে যাই। রাশেদ মাথা নাড়িয়ে সম্মতি জানায়। তারপর আবরারের সাথে তার গাড়িতে উঠে পড়ে। রাশেদ ড্রাইভিং এর দায়িত্ব নেয় আর আবরার তার পাশে বসে পড়ে। গাড়ি চলতে শুরু করে। কি মনে করে আবরার ফোন নিয়ে জাভিয়ানকে কল লাগায়। হানিয়া নিচের অভিযোগগুলো করতে করতে হঠাৎই থেমে যায় জাভিয়ানের ফোনের রিংটোনের আওয়াজে। জাভিয়ান বেশ বিরক্ত হয় এমন সময় নিচের ফোন বাজায়। প্যান্টের পকেট হাতড়ে ফোনটা বের করে স্ক্রিনের দিকে তাকালে দেখতে পায় তার একমাত্র শালা ও ভগ্নিপতি আবরার ফোন করেছে। হানিয়াকে এক হাত দিয়ে ছড়িয়ে ধরে ফোনটা রিসিভ করে কানে ধরে বলে, হ্যাঁ বলুন ভাই। মিয়া বিবি মাঝ রাস্তায় বসে দুঃখ বিলাস না করে বাসায় গিয়ে নিজেদের পার্সোনাল রুমে দুঃখ বিলাস করে গিয়ে, এতে তোমাদেরই কিন্তু লাভ হবে। সুযোগের সদ্ব্যবহার করলেও করতে পারো। আবরার যে কোনো সুযোগের কথা বলছে সেটা জাভিয়ান ভালো করে বুঝতে পারে। আবরার পাশে বসা রাশেদও হেসে দেয় তার কথা শুনে। জাভিয়ান হালকা লজ্জা পেলেও তা প্রকাশ করে না। সে নির্লিপ্ত গলায় বলে, আপনার বোন জামাই হই আমি। আবরার হাসতে হাসতে বলে, এছাড়া আরও একটা সম্পর্ক আছে আমাদের। শালা হও আমার। সেই হিসাবে সখী দাম্পত্য জীবনের জন্য কয়েকটা টিপস তো দিতেই পারি, তাই না? আপনার টিপস দেওয়া শেষ হলে আমি এখন ফোনটা রাখতে পারি? আমার বউ ডিস্টার্ব হচ্ছে নিজের কাজে ব্যাঘাত হওয়ায়। অভিযোগের পাশটা খুলে বসেছে কিনা ম্যাম? হানিয়া জাভিয়ানের কথা শুনে তার পেটে জোরে সোরে একটা চিমটি কাটে। জাভিয়ান ব্যথায় আউচ করে ওঠে। আবরার এবার সিরিয়াস হয়ে বলে,
দুজনে আবার লেগে পড়ো না। শান্ত হয়ে নিজেদের মধ্যকার সব মনোমালিন্য মিটিয়ে নাও। মনে রেখো, হয় আজ নয়তো আর কোনো দিন না। মেয়েদের বুদ্ধি হাঁটুর নিচে, এটা চিরন্তন সত্য। বেশি বুঝে চিল্লানো এদের জন্মগত অভ্যাস, কিন্তু আমাদের শান্ত হয়ে এই পাগলদের হ্যান্ডেল করেই তারপর সংসার করতে হয়। আপনার তার কথা শেষ করার আগেই সাথে শুনতে পায় একটা তীক্ষ্ণ নারী কণ্ঠ। নারীটি হানিয়া। সে ক্ষেপে গিয়ে বলছে, আমরা বেশি বুঝি, আমরা মেয়েরা পাগল না। দাঁড়াও, কালই ভাবিকে গিয়ে বলছি। তোমার 12টা বাজাতে আসছি আমি কাল বাসায়। আপনার প্রথমে হানিয়ার কণ্ঠ শুনে হকচকিয়ে গেলেও পরে নিজেকে সামলে বলে, ইউ আর অলওয়েজ ওয়েলকাম ইন ইয়োর হোম, মাই লিটল সিস্টার। ইউ উইল বি এগ্রিলি ওয়েটিং টু ওয়েলকাম ইউ। দ্যাট ইজ ইয়োর সারপ্রাইজ ওয়েটিং ফর, ডিয়ার। আরও একটা কথা জাবিয়ানকে বলছি, শেষবারের মতো সুযোগ দিচ্ছি তোমায়। এরপর তোমার দ্বারা আমার বোন কোনো কষ্ট পেলে আমি নিজ দায়িত্বে তোমাদের বিচ্ছেদ করাবো। এটাকে তুমি হুমকিও মনে করতে পারো। এখন রাখছি, আল্লাহ হাফেজ। কথাগুলো বলে আপনার ফোন কেটে দেয়। জাভিয়ান ফোনটা পকেটে ভরে হানিয়াকে কোলে নিয়ে উঠে দাঁড়ায়। তারপর হাঁটা দেয় অ্যাপার্টমেন্টের উদ্দেশ্যে। বর্তমান হঠাৎই বুকের কাছে কয়েক ফোঁটা গরম পানির আভাস পেয়ে তড়াক করে চোখ খুলে তাকায় হানিয়া। জাভিয়ান কাঁদছে, কিন্তু কেন? হানিয়া অস্থির হয়ে জাভিয়ানের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, এই আপনার কি হয়েছে? কাঁদছেন কেন? খারাপ লাগছে কোথাও? জাভিয়ান বুকে মুখ গুজেই মাথা ডানে বায়ে নাড়ায়। এর মানে খারাপ লাগছে না তার, তাহলে কাঁদছে কেন? হানিয়া আবার প্রশ্ন করে। কাঁদছেন কেন? জাভিয়ান কোনো জবাব দেয় না, মুখ গুজে পড়ে থাকে। এদিকে হানিয়া একের পর এক প্রশ্ন করে চলেছে তাকে। সময়ের সাথে সাথে হানিয়া আরো অস্থির হয়ে উঠল। জাভিয়ান আর চুপ করে থাকতে পারে না। সে মাথা তুলে বলে, আমার না এখনো বিশ্বাস হচ্ছে না তুমি আমার সামনে। আমি তোমার বুকে মাথা রেখে আছি। সবটা আমার কাছে স্বপ্নের মতো লাগছে। মনে হচ্ছে এই বুঝি ঘুম ভেঙে গেল আর প্রতিবারের মতো তুমি আমায় একা করে চলে গেলে। ড্রিম লাইটের মৃদু আলোতে বিলাসবহুল রুমটা ভালোই আলোকিত হয়ে আছে। সে আলোতেই হানিয়া স্পষ্ট দেখতে পায় জাভিয়ানের চোখের কোণে বেয়ে গড়িয়ে পড়া অশ্রুদের। অশ্রুগুলো তাকে হারিয়ে ফেলার ভয়ে ঝরছে। কথাটা মনে হতেই বুকের মাঝে সুখ পাখিগুলো টানা মেলে উঠতে চায়। তার এতদিনের কষ্ট যেন এই কয়েক ঘন্টায় বিলীন হয়ে গেছে। প্রিয় মানুষটির সান্নিধ্য আমাদের কতটা সুখ দেয় সেটা হানিয়া বেশ ভালো করে উপলব্ধি করতে পারছে। হানিয়া হাত বাড়িয়ে জাভিয়ানের অশ্রুমাখা চোখচোরা মুছে দেয় যত্ন করে। তারপর দু হাত দিয়ে জাভিয়ানের চোয়াল ধরে নিচের মুখের একটু কাছে নিয়ে আসে। নিচের মুখটা জাভিয়ানের আরেকটু কাছে নিয়ে গিয়ে ভালোবাসাময় স্পর্শ দেয় প্রিয় পুরুষটির কপালের মধ্যেখানে। হানিয়ার কোমরে থাকা জাভিয়ানের হাতছোড়া বন্ধ আরো দৃঢ় হয়। চোখ বন্ধ করে স্ত্রীর আদর অনুভব করতে থাকে। হানিয়া জাভিয়ানের কপালে আদর দিয়ে থামে না। একে একে জাভিয়ানের চোখ, দু গাল, থুতনি, বলতে গেলে জাভিয়ানের পুরো মুখ আদরে দিতে থাকে। শেষে ঠোঁটের কাছে এসে নেমে যায়। চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস টানতে থাকে। নিজের ঠোঁটের কাছে এসে হানিয়া থেমে যাওয়ায় জাভিয়ানের বন্ধ চোখজোড়া খুলে তার দিকে তাকায়। এতক্ষণ যেন কোনো এক শান্তির রাজ্যে ভ্রমণ করছিল সে। প্রিয় নারীর আদর মাখা স্পর্শ তাকে সুখে নদীতে ভাসাচ্ছিল। কিন্তু হানিয়ার এমন হঠাৎ থেমে যাওয়ায় তার সুখে যেন ভাটা পড়ে। সে ক্ষীণ কাতর কণ্ঠে ডেকে ওঠে, হানি। আর কিছু বলতে পারে না জাভিয়ান। হানিয়া আজ প্রথমবারের মতো নিচু থেকে জাভিয়ানের ওষ্ঠে ভালোবাসা দেয়। এক হাত জাভিয়ানের চোয়ালে রেখে আরেক হাত ঘাড়ের পেছনে চেপে ধরে। জাভিয়ানও পেছনে আন্তরিকতা ও ভালোবাসার সহিত প্রিয়তমাকে এর বিনিময় দিতে থাকে। কাল রাতে যতটা অশান্ত হয়ে ছুঁয়ে দিয়েছিল সে, আজ রাতে তার থেকেও বহুগুণ শান্ত হয়ে ভালোবাসা বিনিময় করছে একে অপরকে। সময় গড়াতে থাকে, কিন্তু তাদের উন্মাদনা পুত্রে আরো বাড়তে থাকে। কাল যেটা জাভিয়ান চাইছিল আজ তা হানিয়া নিজেই চাইছে। চুম্বনরত অবস্থায় সে জাভিয়ানের চোয়াল আর ঘাড় থেকে হাত সরিয়ে এনে জাভিয়ানের শার্টের বাটানে রাখে।
সময় ব্যয় ব্যতীত এক এক করে খুলে দিতে থাকে সেগুলো। বাটনগুলো খোলা হয়ে গেলে নিচেই ছাড়িয়ে নেয় শার্টটা জাভিয়ানের পেটানো শরীর থেকে। তারপর আষ্টে পৃষ্ঠে ছড়িয়ে নেয় জাভিয়ানের নিচের সাথে। জাভিয়ান হানিয়ার ঠোঁট ছোড়া গলদেশে মুখ ঢুকিয়ে দেয়। ছোট ছোট উষ্ণ পরশের মাধ্যমে নিচের করে নিতে থাকে হানিয়াকে। তাদের এত ভালোবাসাবাসি দেখে আকাশ চলচল করে আলো দিতে থাকা চাঁদটুয়ে যেন লজ্জা পেয়ে যায়। তাই তো মেঘের আড়ালে নিজেকে লুকিয়ে নিয়ে ধরিণীকে আধারে ঢেকে দেয়। সময় গড়িয়ে যায়, সেই সাথে আরো প্রখর হতে থাকে জাভিয়ান হানিয়ার ভালোবাসা। তারা ভুলে যায় এত বছরের দূরত্ব, মেতে ওঠে একে অপরকে আপন করে নেওয়ার সেই আদিম খেলায়। ঘরের দেয়ালগুলো সাক্ষী হয়ে থাকে তাদের সুখের গুঞ্জনে। জাভিয়ান অবশেষে তার পাখিকে নিচের খাঁচায় বন্দি করতে সক্ষম হয়। পাখির কিচিরমিচির আওয়াজে ঘুম ভেঙে যায় হানিয়ার। পাখির আওয়াজ পেতে তো আরেকটা শব্দ খুব কাছে থেকে পাচ্ছে সে। শব্দ অনেকটা টিপ টিপ করছে। হানিয়ার অবচেতন মন নিজেকেই প্রশ্ন করে ওঠে, বৃষ্টি হচ্ছে নাকি? বিষয়টা দেখার জন্য হানিয়া মাথা তুললে সর্বপ্রথম নজরে আসে জাভিয়ানের ঘুমন্ত মুখশ্রী। এত কাছে জাভিয়ানকে দেখে প্রথমে সে একটু থতমত খেয়ে যায়। নিজেকে ধাতস্থ করে নেওয়ার পর তার মনে পড়ে, আরে এটা অন্য কেউ নয়, হানিয়া, তোর বউ পেটানো বর ওরফে জাভিয়ান তালুকদার। হানিয়া নিজেদের দিকে ভালো করে দেখে খেয়াল করলে দেখতে পায় সে জাভিয়ানের উন্মুক্ত বুকে শুয়ে আছে। আর এতক্ষণ সে যে টিপ টিপ আওয়াজটা পাচ্ছিল সেটা তার প্রিয়তমের হার্টবিট। মনটা তার আনন্দে নেচে ওঠে। হানিয়া নিচের থুতনি জাভিয়ানের বুকে রেখে এক ধ্যানে তাকিয়ে থাকে তার দিকে। জাভিয়ানের নিচের ঠোঁট লাল হয়ে ফুলে আছে, ডান গালে বেশ কয়েকটা নখের আঁচড়। এসব যেন গতকাল রাতে তার করা উন্মাদনার প্রমাণ। জাভিয়ান যতটা না শান্ত ছিল, হানিয়া তার চেয়েও বেশি উন্মাদ হয়ে উঠেছিল কাল। ফলস্বরূপ এই ফুলে থাকা ঠোঁট আর আঁচড়ের দাগ। হানিয়া হাত বাড়িয়ে জাভিয়ানের ফুলে থাকা ঠোঁটে আঙুল দিয়ে খোঁচা দিয়ে ঘুমন্ত জাভিয়ানকে বিরক্ত করতে চায়। সে সফলও হয় বটে। ব্যথার জায়গায় পুনরায় ব্যথা পাওয়ায় ঘুমন্ত জাভিয়ানের কপালে কয়েকটা ভাঁজ পড়ে। সে চোখে চোখ খুলছে দেখে হানিয়া ছট করে হাতটা জাভিয়ানের গলায় রেখে মাথা নামিয়ে চোখ বন্ধ করে নেয়। ভাবটা এমন যে সে ঘুমন্ত। জাভিয়ান চোখ খুলে ঘুমন্ত হানিয়াকে নিচের বুকের ওপর পেয়ে ভীষণ খুশি হয়, যেন মাথাটা একটু উঠিয়ে হানিয়ার চুলের ভাঁজে ঠোঁট ছুঁয়ে দেয়। তারপর পুনরায় বালিশে মাথা রেখে হানিয়াকে আরেকটু গভীরভাবে জড়িয়ে ধরে তার দিকে তাকিয়ে থাকে। অপেক্ষা করতে থাকে হানিয়ার চোখ খোলার। এদিকে হানিয়া মনে করে জাভিয়ান হয়তো ঘুমিয়ে গেছে, তাই সে প্রথমে এক চোখ খুলে দেখতে চায় আসলেই জাভিয়ান ঘুমিয়েছে কিনা। কিন্তু ধরা পড়ে যায় ট্যাপ ট্যাপ করে নিচের দিকে জাভিয়ানকে তাকিয়ে থাকতে দেখে বুঝে যায় তার 2 নম্বরে ধরা পড়ে গিয়েছে। জাভিয়ান এক ছটকায় হানিয়াকে নিজের নিচে নিয়ে বালিশে শুয়ে দিয়ে তাকে নিচের 2 হাতের মাঝে বন্দি করে কিছুটা তার দিকে ঝুঁকে যায়। তারপর একটা বাঁকা হাসি দিয়ে বলে, আপনার 2 নাম্বারই ঘুম শেষ হয়েছে নাকি আরো কিছুক্ষণ চলবে? হানিয়া খিলখিলিয়ে হেসে ওঠে। জাভিয়ানকে নিচের উপর থেকে সরাতে সরাতে বলে, উঠুন মিস্টার তালুকদার, কত বেলা হয়ে গেছে সেদিকে খেয়াল আছে? সরুন, ফ্রেশ হতে যেতে দিন, হোটেলে ফিরতে হবে। কাল যেই খেল দেখালেন ওখানে সবাই টেনশনে করছে বোধহয় আমার জন্য। জাভিয়ান হানিয়ার থুতনি 2 আঙুল দিয়ে চেপে ধরে তার চোখে চোখ রেখে কণ্ঠে দৃঢ়তা নিয়ে বলে, মিস্টার তালুকদার নয়, জাভিয়ান বলো। হানিয়া জাভিয়ানের চোখে চোখ রেখে তাকিয়ে থাকে একদম শান্ত হয়ে। জাভিয়ান পুনরায় বলে, এখন থেকে জাভিয়ান ডাকবে, শুধু জাভিয়ান। তোমার জাভিয়ান মনে থাকবে? হানিয়া মোহচ্ছন্ন হয়ে বলে, বেশ থাকবে। জাভিয়ান মুখ বাড়িয়ে হানিয়ার কপলে ঠোঁট ছুঁয়ে দেয়। তারপর শোয়া থেকে উঠে বসে, নিচের শার্ট ফ্লোর থেকে তুলে হানিয়ার দিকে বাড়িয়ে দেয়। হানিয়া বিনা বাক্যে সেটা নিচের গায়ে ছড়িয়ে নিয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। জাভিয়ানের শার্টটা হানিয়ার হাঁটুর বেশ খানিকটা উপরে এসে থেমেছে।
হানিয়া জানালার পর্দা সরাতে সরাতে বলে, আমি এখন কি করব? কালকে শাড়িটাও ধোয়া না, আমার লাগেজও হোটেলে। জাভিয়ান হুট করে তাকে কোলে তুলে নিয়ে ওয়াশরুমের দিকে যেতে যেতে বলে, ভীষণ চিন্তার বিষয় ব্যাপারটা। চলো শাওয়ার দিতে দিতে ঠান্ডা মাথায় চিন্তা করি। কথাটা বলে জাভিয়ান হানিয়াকে নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। দীর্ঘ 1 ঘন্টা শাওয়ার নিয়ে পুনরায় হানিয়াকে কোলে নিয়ে বের হয় জাভিয়ান। জাভিয়ানের গায়ে বলতে কোমরে একটা টাওয়াল পেঁচিয়ে বের হয়েছে, আর হানিয়া গায়ে বাথরোব। হানিয়া বিরক্ত জাভিয়ানের উপর বারবার এত কোলে নেওয়ার কারণে। সে চোখে মুখে বিরক্তি নিয়ে বলে, এমন এলিয়েনগিরি করছেন কেন? বারবার এত কোলে নিচ্ছেন কেন? হ্যাঁ, আপনার এই আজাররা কাজে আমি বিরক্ত হচ্ছি। জাভিয়ান, জাভিয়ান হানিয়ার বিরক্তি বুঝতে পেরেও তাকে আরো বিরক্ত করতে চায়। সে হানিয়াকে বেডে বসিয়ে দেয়। তার মাথায় পেঁচানো টাওয়ার খুলে আলতো হাতে চুলগুলো মুছে দিতে দিতে বলে, আমি সরি জান, কিন্তু আমি তোমায় এমন কোলে নিয়ে হাঁটতে বেশি পছন্দ করছি। আর তুমি তো জানোই আমি ভীষণ স্বার্থপর, নিজের পছন্দ চাওয়া পাওয়াকে বেশি গুরুত্ব দিই। তাই তুমি বিরক্ত হলেও আমার কিছু করার নেই। হানিয়া জাভিয়ানের কথা শুনে রেগে যায়। কি করবে ভেবে হঠাৎই খামছে ধরে জাভিয়ানের একটা হাত। মেজাজ প্রচন্ড খারাপ হচ্ছে। এতক্ষণ শাওয়ারের নিচে জোর করে দাঁড় করিয়ে রাখার কারণে তার মাথাও ধরেছে। রাগে দাঁত কিরমিরিয়ে বলে, আর কোলে তুলবেন? একদম খামচে রক্তাক্ত করে দিব। জাভিয়ান হেসে দেয় তার এমন বাচ্চামিতে। সে হানিয়ার পাশে বসে হানিয়াকে নিচের উরুর উপর এনে বসায়। মুখের সামনে আসা খুচরো চুলগুলোকে কানের পেছনে গুছে দিয়ে মোহনীয় গলায় বলে, আঘাতদাতা যদি তুমি হও তাহলে আমি তোমার হাতে শহীদ হতেও রাজি বধুয়া। জাভিয়ানের এমন মায়াময় গলায় বলা কথা শুনে হানিয়া আর রাগ ধরে রাখতে পারে না। কিন্তু সে যে রেগে নেই সেটাও প্রকাশ করে না। মুখে ভেঙচি দিয়ে বলে, ফ্লার্ট করা কেউ আপনার থেকে শিখুক, কিভাবে মেয়ে পটাতে হয় তার ভালোই রপ্ত করেছেন এই কয়েক বছরে। জাভিয়ান হানিয়ার গলার কাছে থেকে বাথরুমটা সরিয়ে সেখানে মুখ গুছে নেয়। শ্বাস টেনে হানিয়ার শরীরের মিষ্টি গন্ধটা শুকতে থাকে। নেশা চড়ে যাচ্ছে ধীরে ধীরে তার। নিজেকে কন্ট্রোল করা কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে। আবার মিশে যেতে মন চাচ্ছে তার হানিয়ার অস্তিত্বের সাথে, কিন্তু এখন সঠিক সময় না। এই মেয়েটা যে শুধু তার একার ভালোবাসার মানুষ না, আরো অনেকেই মেয়েটাকে তার মতোই ভালোবাসে। তার ফিরে আসার অপেক্ষা বিরতিহীন প্রহর গুনছে। জাভিয়ান হানিয়ার কাঁধে গলায় ছোট ছোট করে বাইট দিতে দিতে বলে, নেশা চলে যাচ্ছে হানি, ড্রাগের মতো নেশাক্ত তুমি। একবার টেস্টের পর ক্রমে আসক্তিতে পরিণত হচ্ছ। মির্জা বাড়িতে আজ চাঁদের হাট বসেছে। সোনিয়া এসেছে তার স্বামী সন্তান সহ। 3 বছরের আমায়াকে দেখতে একদম তার খালামণি মানে হানিয়ার মতো লাগে। তালুকদার বাড়ি থেকে মিস্টার অ্যান্ড মিসেস তালুকদার, কুলসুম ও রসি বেগম, আদিব মাহবুব এসেছেন। এছাড়া ইনায়া এহসান এবং তাদের প্রায় 5 বছর বয়সের পুত্র সায়ান ও 2 বছরের মেয়ে সায়না আর আদিয়াত আর তার স্ত্রী সন্তান এ নিয়ে এসেছে। আদিয়াত এক ছেলের ঝলক, যার নাম আফিফ, এবং সে আশিয়ানের বয়সী। বাবার মতো স্বল্পভাষী আফিফও শুধু এক জায়গায় বসে আছে ভালো বাচ্চার মতো, আর বাকি বিচ্ছুগুলো বাড়ির মধ্যে ঝড় তুলে ফেলেছে। সকলের বড় সায়ান তাদের থামাবে কি, সেও তাদের সাথে ঝড় তুলে ফেলেছে। আর এই বিচ্ছু বাহিনী নেতৃত্বে আছে আপনার একমাত্র গুণধর পুত্র আশিয়ান। জুম্মার নামাজ পড়ে তার সকলে এসে পড়েছে এ বাড়িতে। গতকাল রাতে আপনার সকলকে এক প্রকার হুমকি দিয়ে বলেছে আজ আসতে, আর লাঞ্চটাও তাদের বাসায় করবে সবাই। কারণ জিজ্ঞাসা করা হলে সে কেবল বলে একটা সারপ্রাইজ আছে তাদের জন্য। এসে থেকে সবাই আপনারকে সারপ্রাইজের কথা জিজ্ঞাসা করতে করতে পাগল করে ফেলেছে, কিন্তু আপনার মুখে কুলুপ এঁটে রেখেছে। সকলের প্রশ্নে অতিষ্ঠ হয়ে আপনার এক সাইডে গিয়ে ফোন লাগায় জাভিয়ানকে। জাভিয়ান তখন জুম্মার নামাজ পড়ে বাসায় আসলে দেখতে পায় হানিয়ার জন্য অনলাইনে অর্ডার করা ড্রেসগুলো এসে পড়েছে। সেগুলোই নিয়ে একবারে বাসায় ফিরেছে। লিফট থেকে বের হয়েছে তখনই আপনার তাকে ফোন দেয়
জাভিয়ান ফোন রিসিভ করলে সালাম বিনিময় শেষ করার পর আবরার তাকে জিজ্ঞাসা করে, তোমরা কোথায়? সবাই এসে পড়েছে আর মাথা খেয়ে ফেলছে প্রশ্ন করতে করতে। ভাই, আর আধা ঘন্টা অপেক্ষা করেন, আমরা আসছি। তাড়াতাড়ি আসো, রাখছি। আল্লাহ হাফেজ। জাভিয়ান কল কেটে কলিং বেল বাজায়। কিছুক্ষণ পর হানিয়া এসে খুলে দেয়। জাভিয়ান তড়িঘড়ি করে ভেতরে প্রবেশ করে দরজাটা লাগিয়ে হানিয়াকে নিচের কাছে টেনে আনে। তারপর কপালের মধ্যিখানে নিচের ওষ্ঠ ছুঁয়ে দেয়। ওষ্ঠের স্পর্শ সেখানে স্থায়ী হয় বেশ কিছুটা সময়। হানিয়াও সাদরে তা গ্রহণ করে। কিছুক্ষণ পর জাভিয়ান সরে এসে ব্যাগগুলো এগিয়ে দিয়ে বলে, এখানে কিছু ড্রেস আছে, সালোয়ার স্যুট, শাড়ি, বোরকা সব আছে। তোমার যেটা পছন্দ হয় সেটা পরো। হানিয়া জাভিয়ানের হাতের দিকে তাকিয়ে দেখে কম করে হলেও 5-6টা শপিং ব্যাগ। হানিয়া ব্যাগগুলো হাতে নিয়ে না খুলেই বলে, আপনি বলেন কি পারবো। জাভিয়ান আলতো হেসে বলে, তোমার যেটা ইচ্ছে। আপনি বলেন কোনটা পরবো, শাড়ি নাকি সালোয়ার স্যুট? জাভিয়ান গালে হাত দিয়ে সোফার দিকে যেতে যেতে বলে, তুমি যখন শাড়ি পরো তখন আমার মাথায় নেশা চড়ে যায়। তার উপর আঁচলটা কাঁধে তুলে যখন কথা বা কাজ করো তখন তোমার উন্মুক্ত কোমর দেখে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার জোগাড় হয়। নিজেকে কন্ট্রোল করা বড্ড দায়ী হয়ে পড়ে। না বাবা, নিজের জন্য নিজের কুয়ো খুঁড়তে চাই না। একটা ইম্পর্ট্যান্ট কাজে যাব, সেখানে যদি তোমার মোহনীয় রূপ দেখে আমি কন্ট্রোললেস হয়ে পড়ি, এর চেয়ে ভালো হয় সালোয়ার স্যুট পরো, তার উপরে বোরকা পরবে। ঠিক আছে? নাকি তোমার সমস্যা হবে? হানিয়া চোখ ছোট ছোট করে জাভিয়ানের এত বড় বর্ণনা শুনছিল। না, লোকটার মাথায় যে সমস্যা হয়ে গেছে এটা শিওর। আগের জাভিয়ান কখনই এত কথা বলতো না। যা ভালোর জন্য, সুখের জন্য হানিয়া নিজের সব ত্যাগ করলো, সে এখন উন্মাদ, তাও কিনা হানিয়ার জন্য। হানিয়ার ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বের হয়ে আসতে চায়। জাভিয়ান তার থেকে উত্তর জানার জন্য অধীর আগ্রহে চেয়ে আছে দেখে হানিয়া তার দিকে এগিয়ে যায়। জাভিয়ানের একদম কাছে গিয়ে হুট করে তার মুখের দিকে ঝুঁকে এসে নাকের টোকায় আলতো করে কামড় দিয়ে হাসতে হাসতে বলে, কোনো সমস্যা নেই জনাব, আমি সব কিছুতেই মানিয়ে নিতে পারি। আপনি ওয়েট করেন, আমি আসছি রেডি হয়ে। হানিয়া কথাটা বলে হেলতে দুলতে দুলতে চলে যায় রুমে। জাভিয়া নিচে নাকের টোকে হাত দিয়ে হা করে তাকিয়ে আছে। সে এত আদর ভালোবাসা কিছুই আশা করেনি। ভেবেছিল হানিয়াকে খুঁজে পেলে তাকে অনেক কাঠখড় পোড়াতে হবে। পোড়ায়নি এমন না, কিন্তু তার ধারণার চেয়ে কম ছিল। কাল থেকে সে অনুধাবন করতে পারছে হানিয়া তাকে ভীষণ ভালোবাসে। এতটা ভালোবাসা হয়তো জাভিয়ানও বাসতে পারেনি হানিয়াকে। কিন্তু আর না, সেও তার কাজকর্মে আদর যত্নে স্নেহ দিয়ে হানিয়াকে আঁকড়ে রাখবে। সেও হানিয়াকে হানিয়ার মতোই ভালোবাসবে। এত বছরের কমতি হয়তো পূরণ করা যাবে না, কিন্তু বাকিটা জীবনে এতটা ভালোবাসবে যাতে সে এই কয়েক বছরেই দুঃখ কষ্টে ভুলে যায়। নিজের কাছে নিজেই ওয়াদা করে জাভিয়ান। জাভিয়ানদের গাড়ি মির্জাবাড়ির সামনে এসে থামে। জাভিয়ান ঘাড় ঘুরিয়ে তার বুকে শুয়ে থাকা হানিয়ার দিকে তাকায়। বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছে। জাভিয়ানের খারাপ লাগছে তাকে ডাকতে, কিন্তু কিছু করার নেই। অনেকগুলো মানুষ তাদের জন্য অপেক্ষা করে বসে আছে যে। জাভিয়ান হানিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ডেকে ওঠে, হানি, উঠো বউ, এসে পড়েছি আমরা। হানিয়া পিটপিট করে চোখ খুলে তাকায়। রাস্তায় ভীষণ জ্যাম থাকায় সে ঘুমিয়ে পড়েছিল। কাঁচা ঘুম থেকে ওঠার কারণে তার মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে, সাথে চোখও লাল হয়ে আছে। হানিয়া মাথা তুলে আশেপাশে তাকালে চিনতে পারে না কিছুই। জাভিয়ানের দিকে তাকিয়ে প্রশ্ন করে, আমরা কোথায় এসেছি জাভিয়ান? জাভিয়ান হানিয়ার হিজাব ঠিক করে দিতে দিতে বলে, তোমার বাপের বাড়ি আর আমার শ্বশুর বাড়ি। হানিয়া বুঝতে পারে না তার কথা, এটা তো তাদের বাসা না। সে প্রশ্নবোধক দৃষ্টি দিয়ে জাভিয়ানের দিকে তাকিয়ে থাকে। জাভিয়ান তার কৌতূহল বুঝতে পেরে বলে, তোমার পরিবার এখানে শিফট করেছে আর এই বাড়িটা আবরার ভাই বানিয়েছে। তুমি চলে যাওয়ার বছর দুয়েক পর সে চাকরিটা ছেড়ে বিজনেস স্টার্ট করে। বছর ঘুরতে না ঘুরতেই বিজনেসে লাভ দেখা দেয়। 1.5 বছর আগে
তারা এখানে শিফট করেছে। আর আজ আমরা সবার সাথে দেখা করতে এসেছি। আমাদের দুই পরিবার, তোমার ক্লোজ ফ্রেন্ডরাও এসেছে। ভাইয়ের সাফল্যের কথা শুনে হানিয়া মনটা খুশিতে নেচে ওঠে, কিন্তু সকলের সাথে দেখা করার কথায় তার মুখটা কালো হয়ে যায়। কিছু ভুলেনি সে, আদৌ ভুলতে পারবে কিনা জানা নেই। জীবনের কঠিন সময়গুলোতে যাদের সবচেয়ে বেশি জরুরি ছিল, তারাই হানিয়াকে মৃত্যুর উপায় বলে দিয়েছিল। হোক আরেকজনের কথায়, কিন্তু তারা তো হানিয়ার বাবা মা ছিল, ছোট থেকে পেলে পুষে বড় করেছিল তাকে। তারা কিভাবে আরেকজনের কথায় কোনো সত্য মিথ্যা যাচাই না করে জঘন্য সব কথা বলেছিল হানিয়াকে?